বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। সামনে শীতকাল চলে আসছে, তোমাদেরকে আরও বেশি সতর্ক হতে হবে, যেহেতু করোনা ভাইরাস শীতকালে একটু বেশিই ছড়ায়। সেহেতু তোমাদেরকে এবং তোমাদের পরিবারের সবাইকে সচেতন করে রাখতে হবে। তো চলো আমরা কথা আর না বাড়িয়ে আমাদের যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম লাস্ট কটি ক্লাস ধরে, সেটি হচ্ছে আমাদের কোষ ও এর গঠন। আজকে আমরা এর কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। গত ক্লাসে তোমরা ডিএনএ, আরএনএ এবং এর রাসায়নিক গঠন সম্পর্কে শুনতে পেরেছো, বা গত ক্লাসগুলো এই টপিকগুলোর উপর বেসিস করেছিল। আজকে আমরা আরএনএর শ্রেণীবিভাগ পড়ব এবং ডিএনএতে যে কিছু পরিবর্তন গঠিত হয় এবং ডিএনএর যে হচ্ছে তোমার রেপ্লিকেশন হয়, যার কারণে হচ্ছে বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্যগুলো বজায় থাকে, সেই সম্বন্ধে আজকে আমরা একটু জানব। তা চলো আমরা প্রথমেই আসি আমাদের আরএনএ এর শ্রেণীবিভাগ। আচ্ছা, আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা তোমরা জানো। গঠন এবং কাজের ভিত্তিতে এই আরএনএকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে টিআরএনএ, এক হচ্ছে আরআরএনএ, এমআরএনএ, জিআরএনএ এবং এমআইআরএনএ। আচ্ছা, টিআরএনএ মানে হলো ট্রান্সফার আরএনএ, আরআরএনএ মানে হচ্ছে রাইবোসোমাল আরএনএ, এমআরএনএ মানে হচ্ছে তোমার মেসেঞ্জার আরএনএ, জিআরএনএ হচ্ছে জেনেটিক আরএনএ এবং এমআইআরএনএ হচ্ছে মাইনর আরএনএ। আচ্ছা, এই যে কয়টি আরএনএ আছে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা এখানে দুটো নিয়ে বিশেষভাবে জোর দিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে টিআরএনএ এবং আরআরএনএ। আচ্ছা, তা এখন চলো এই টিআরএনএ জিনিসটি কি। ট্রান্সফার আরএনএ, এটি কি ট্রান্সফার করে? যেসব আরএনএ জেনেটিক কোড অনুযায়ী এক একটি অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে স্থানান্তর করে, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, সেগুলোকে আমরা ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ বলবো। আচ্ছা, জেনেটিক কোড হচ্ছে তোমার একটি বিশেষ সিকোয়েন্স, যেটি আমরা পরবর্তীতে আলোচনা করব এই চ্যাপ্টারে। 3টি সিকোয়েন্স নিয়ে একটি কোড গঠিত হয় এবং এই ধরনের কোড অনুযায়ী প্রত্যেকটি নির্দিষ্ট কোডের জন্য একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড আছে, সেই অ্যামিনো অ্যাসিডটাকে এমআরএনএ অণুতে রূপান্তরিত করবে, অর্থাৎ মেসেঞ্জার আরএনএ অণুতে স্থানান্তর করে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করবে, অর্থাৎ প্রোটিনকে ভাঙতে সাহায্য করবে, সেগুলোকে আমরা বলবো ট্রান্সফার আরএনএ। বিজ্ঞানী আর হোলে এবং তার সহকর্মীরা টিআরএনএর গঠনের ক্লোভার লিফ মডেল প্রণয়ন করেন। আচ্ছা, ক্লোভার লিফ মডেলটি কি সে সম্বন্ধে এখন আমরা পড়ব। এই মডেল অনুযায়ী হচ্ছে টিআরএনএতে কয়টি বাহু থাকবে? 5টি বাহু এবং 4টি ফাঁস। ফাঁস মানে হচ্ছে তোমার এক ধরনের লোব বা গলায় যে ফাঁস দেওয়া হয়, যেটা এক ধরনের মাঝখানে একটা গোলাকার বা ডিম্বাকার আকৃতি তৈরি হয়, সেটাকে আমরা কি বলি? ফাঁস। এই ধরনের 4টি ফাঁস থাকবে টিআরএনএতে। বাহুগুলোর মধ্যে কি কি আছে? 5টি বাহুর মধ্যে একটি হচ্ছে অ্যামিনো অ্যাসিড বাহু, টি বাহু, অ্যান্টিকোডন বাহু, ডি বাহু এবং অতিরিক্ত বাহু। আচ্ছা, প্রাথমিকভাবে প্রতিটি টিআরএনএ হচ্ছে একসূত্রক এবং লম্বা চেইনের মতো। যেহেতু এটি আরএনএ সেহেতু এটি একসূত্রক হবে এবং লম্বা চেইনের মতো, কিন্তু পরবর্তীতে এটি ভাঁজ হয়ে যায় এবং বিভিন্ন বেজের মধ্যে জোড়া সৃষ্টি করে। অর্থাৎ টিআরএনএর মধ্যেও যেহেতু এটি আরএনএ সেহেতু এর মধ্যে কি থাকবে? নাইট্রোজেন বেজ থাকবে। এই বেজগুলোর মধ্যে জোড়ার সৃষ্টি হবে এবং এর মাধ্যমে প্রতিটি টিআরএনএতে একাধিক ফাঁস সৃষ্টি হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস হলো অ্যান্টিকোডন ফাঁস। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ফাঁসগুলোর মধ্যে, যা এমআরএনএ এর কোডনের সাথে মুখে মুখে বসে যেতে পারে। এটা গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ হচ্ছে এটা এমআরএনএর যে কোডন থাকে তার সাথে অ্যান্টিকোডন ফাঁস মুখোমুখি বসে যেতে পারে। এবং টিআরএনএর 3' প্রান্তটি হচ্ছে একসূত্রক এবং সবসময় ACC এই বেজ অনুযায়ী সজ্জিত থাকবে, অর্থাৎ অ্যাডিনিন, সাইটোসিন, সাইটোসিন এই বেজ অনুক্রমে সজ্জিত থাকবে। এখানে অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয়, অর্থাৎ এই ACC বেজেই অ্যামিনো অ্যাসিড এসে সংযুক্ত হবে। একে বলা হয় অ্যামিনো অ্যাসিড সাইট। ফাঁস অবস্থায় সবসময় অ্যান্টিকোডন ফাঁস এবং অ্যামিনো অ্যাসিড সাইট বিপরীত দিকে অবস্থান করবে এবং 3টি বেজ নিয়ে এই অ্যান্টিকোডন সৃষ্টি হবে। 3টি বেজ নিয়ে, তার মানে বেজের কোডন সবসময় কয়টি নিয়ে সৃষ্টি হবে? 3টি বেজ নিয়ে সৃষ্টি হবে। তো চলো আমরা এই টিআরএনএর গঠনটি দেখি। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে তোমার
হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ডগুলো তৈরি হয়েছে এমআরএনএটা তো প্রথমে হচ্ছে আরএনএ যেহেতু সরল একটি চেইন থাকে, সেই চেইনের এইগুলোতে থাকবে হচ্ছে তোমার নাইট্রোজেনাস বেস। এই বেসগুলোর মাঝখানে হচ্ছে এক ধরনের বন্ড তৈরি হবে। বন্ড তৈরি হওয়ার মাধ্যমে এটা এরকম গোলাকার ফাঁস তৈরি করবে। হ্যাঁ, এটাকে বলবো আমরা অ্যান্টিকোডন ফাঁস। এই অ্যান্টিকোডন ফাঁসে কি দেখো কি কি বেস আছে, এ সি সি, আর এটাকে আমরা বলবো হচ্ছে ডি ফাঁস। এই ফাঁসটাকে বলবো ডি ফাঁস, এই পাশের ফাঁসটাকে বলবো আমরা টি ফাঁস। আর এই দেখো একটা 5 ড্যাশ প্রান্ত আর একটা হচ্ছে 3 ড্যাশ প্রান্ত। এই 3 ড্যাশ প্রান্তে হচ্ছে সবসময় ওপেন থাকবে, এখানে এসে অ্যামিনো অ্যাসিড কি হবে, সংযুক্ত হবে। এই ফাঁসটা সবসময় এক সূত্রক, এইটুকু অংশ, এখানে এ সি সি এই তিনটি বেজ আছে এবং এখানে এসেই অ্যামিনো অ্যাসিডটা সংযুক্ত হবে। এই হচ্ছে আমাদের টিআরএনএ। আর এই টিআরএনএটাকে আমরা যদি হচ্ছে কোষের ভিতরে দেখতে পাই তাহলে কেমন দেখাবে ডিএনএর মাঝখানে, এই হচ্ছে টিআরএনএর আইকন। হ্যাঁ, এইটা হলো তার অ্যান্টিকোডন প্রান্ত। আচ্ছা, এই হচ্ছে আমাদের টিআরএনএ। এখন আমরা জেনেছিলাম যে তোমার আরএনএ 5 প্রকারের, টিআরএনএ নিয়ে আলোচনা করলাম। এখন আছে আমাদের কি আরএনএ, আর আরএনএ, রাইবোজোমাল আরএনএ। হ্যাঁ, যেসব আরএনএ রাইবোজোমের প্রধান গাঠনিক উপাদান হিসেবে কাজ করবে সেটাকে আমরা বলবো রাইবোজোমাল আরএনএ। মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার মানেই তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে বার্তা। মেসেঞ্জার কথাটির অর্থ হচ্ছে বার্তা বহন করে। অর্থাৎ যেসব আরএনএ জিনের সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষণের ছাঁচ হিসেবে কার্যকর হয়ে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড অনুক্রম বাছাই করে সেগুলোকে কি বলা হয়, মেসেঞ্জার আরএনএ। আচ্ছা, এছাড়া আছে জেনেটিক আরএনএ। এই জেনেটিক আরএনএ হচ্ছে যেসব আরএনএ কিছু ভাইরাস দেহে বংশগতি বস্তু হিসেবে কাজ করে তাকে বংশগতীয় আরএনএ বলা হয়। এসব ক্ষেত্রে জীবদেহে ডিএনএ অনুপস্থিত থাকে, অর্থাৎ যেখানে জি আরএনএ থাকবে সেখানে ডিএনএ অনুপস্থিত থাকবে। আচ্ছা, মাইনর আরএনএটা কি, সাইটোপ্লাজমীয় আরএনএ এবং নিউক্লিয় আরএনএ নামে কিছু ক্ষুদ্র আরএনএ রয়েছে যারা কোষে বিভিন্ন ধরনের প্রোটিনের সাথে মিশে এনজাইমের কাঠামো দান করে। এই ধরনের আরএনএ গুলোকে আমরা বলবো মাইনর আরএনএ। আচ্ছা, এখন আমরা আসবো হচ্ছে ডিএনএ যে অণু স্ট্রাকচার পড়েছি, যেটা বংশগতির ধারক এবং বাহক, সেটার বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্যগুলো বজায় রাখতে সক্ষম। কিন্তু কথা হলো যে এটি কীভাবে সক্ষম, যে প্রক্রিয়ার কারণে ডিএনএ এই বংশগতীয় বৈশিষ্ট্যগুলো পিতামাতা থেকে সন্তান সন্ততি তার পরবর্তী জেনারেশনে হচ্ছে স্থানান্তর করতে সম্ভব হয়, সে প্রক্রিয়াটির নাম হচ্ছে ডিএনএর অনুলিপন বা রেপ্লিকেশন অফ ডিএনএ। যে প্রক্রিয়ায় মাতৃ ডিএনএ থেকে তার অনুরূপ ডিএনএ উৎপন্ন হয় তাকে আমরা বলবো হচ্ছে ডিএনএর অনুলিপন। ডিএনএ অণুর অনুলিপনের জন্য বিজ্ঞানী লেভিয়েন্থাল এবং ক্রেন তিনটি অনুকল্প প্রস্তাব করেন: সংরক্ষণশীল অনুকল্প, অর্ধ সংরক্ষণশীল অনুকল্প এবং বিচ্ছুরণশীল অনুকল্প। আচ্ছা, এই অনুকল্পগুলোর মাঝখান থেকে ডিএনএ হচ্ছে অনুলিপন যে প্রক্রিয়াটি সেটি হয় অর্ধ সংরক্ষণশীল অনুকল্পের মাধ্যমে। আচ্ছা, ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রথমেই আমরা আসি কি কি উপাদান আমাদের প্রয়োজন। কি লাগবে, একটি ছাঁচ লাগবে, অসংখ্য নিউক্লিওটাইড ট্রাইফসফেট লাগবে, নিউক্লিওটাইডের মধ্যে বন্ড সৃষ্টির জন্য প্রচুর শক্তি লাগবে যেটা আসবে ট্রাইফসফেট থেকে, গুরুত্বপূর্ণ কিছু এনজাইম ও সহযোগী প্রোটিন যাদেরকে একত্রে বলা হবে রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজোম। রেপ্লিজোমের প্রধান এনজাইম হলো ডিএনএ পলিমারেজ। এছাড়াও আছে কি কি এনজাইম, হেলিকেজ, প্রাইমেজ, এসএসবিপি, গাইরেজ, এপিআইসোমারেজ। তার মানে রেপ্লিজোমে এই এনজাইমগুলো আমরা পাবো। তো চলো আমরা এখন ডিএনএ রেপ্লিকেশনের যে প্রসেসটি আছে সেটির কি কি ধাপ আছে বা কিভাবে এই রেপ্লিকেশনটি সম্পন্ন হয় সেটি নিয়ে আলোচনা করি। আচ্ছা, প্রথমেই আসো, ডিএনএ অণুর রেপ্লিকেশনের জন্য একটা হচ্ছে সূচনা বিন্দুর প্রয়োজন পড়ে। তা এই হচ্ছে আমাদের অরিজিনাল স্ট্যান্ড, ডিএনএর অরিজিনাল। এখানে দেখো রেপ্লিকেশন ফর্ক নামে একটি জায়গা তৈরি হয়েছে। ফর্ক হচ্ছে তোমাদের কাঁটা চামচ যাকে বলা হয়, তোমরা কাঁটা চামচ দিয়ে মিষ্টি খেয়েছো, সেই কাঁটা চামচের মতো দেখতে যে একটি তোমার চিত্রের সৃষ্টি হয়েছে সেটিকে বলা হচ্ছে
রেপ্লিকেশন ফর্ক বা অনুলিপনের হচ্ছে ফর্ক। আচ্ছা, তারপর এখানে দেখো ডিএনএ পলিমারেজ এনজাইম আছে, একটা আছে লিডিং স্ট্র্যান্ড অর্থাৎ এটা লিড করবে, আর একটা আছে ল্যাগিং স্ট্র্যান্ড। লিডিং স্ট্র্যান্ড হচ্ছে তোমার অ্যারো এদিক থেকে, আর ল্যাগিং স্ট্র্যান্ড হচ্ছে এ পাশ থেকে। আর এই হচ্ছে আমাদের অরিজিনাল ডিএনএ স্ট্র্যান্ড। এখানেও ডিএনএ পলিমারেজ এনজাইম, এখানেও হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। আচ্ছা, যে জায়গা থেকে অনুলিপনের সূচনাটি ঘটবে সেটাকে আমরা কি বলবো? এটাকে বলবো অরি বা সূচনা বিন্দু। সূচনা বিন্দু থেকে ডিএনএ কি করবে? পাক খুলতে শুরু করবে। সূচনা বিন্দু থেকে ডাবল হেলিক্সের পাক খুলতে শুরু করে এবং একই সাথে এটি এবং জিসি নিউক্লিওটাইডের মধ্যকার হাইড্রোজেন বন্ডগুলো কি হয়ে যায়? বিচ্ছিন্ন হয়ে যায়। পাক খুলবে এবং হাইড্রোজেন বন্ডগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। ফলে এই স্থানটিতে দেখো এখানে সিঙ্গেল স্ট্র্যান্ড আমরা দেখতে পাচ্ছি, এখানেও সিঙ্গেল স্ট্র্যান্ড আমরা দেখতে পাচ্ছি, কারণ এই জায়গাতে পাক খুলে আছে, সেই জন্য এখানে সিঙ্গেল স্ট্র্যান্ডের সৃষ্টি হয়েছে। আচ্ছা, এই যে এই পাক খুলে দেওয়ার কাজটি করে হচ্ছে হেলিকেজ এনজাইম। এরপরে আছে গাইরেজ এনজাইম। গাইরেজ এনজাইম হলো সামনের ডিএনএ স্ট্র্যান্ডের প্যাচকে একত্র হতে দেয় না। এই যে খুলে দেওয়া হয় প্যাচগুলো, এগুলো করে হেলিকেজ এনজাইম, এবং এই প্যাচ নতুন ডিএনএ সৃষ্টির পূর্ব মুহূর্ত পর্যন্ত যাতে আবার সৃষ্টি হয়ে না যায় সেইটি করতে বাধা দেয় হচ্ছে গাইরেজ এনজাইম। তবে অনুলিপন হয়ে যাবে যেখানে, সেখানে প্যাচ তৈরি করতে আবার সাহায্য করে এই গাইরেজ এনজাইম, বাট প্রকৃত কোষে এটি করবে এপি আইসোমারেজ এনজাইম। তার মানে তোমরা বুঝতে পেরেছো যে কোন এনজাইমটি আমাদের কি কি কাজে লাগে। আচ্ছা, পৃথক হয়ে যাওয়া প্রত্যেকটি স্ট্র্যান্ড এক একটি ছাঁচ হিসেবে কাজ করে, যেমন এই একটি স্ট্র্যান্ড আর এই হচ্ছে আরেকটি স্ট্র্যান্ড, দুটি স্ট্র্যান্ডই ছাঁচ হিসেবে কাজ করবে। আচ্ছা, প্রতিটি সূচনা বিন্দুতে দুটি করে রেপ্লিকেশন কমপ্লেক্স। রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজম হচ্ছে কতগুলো এনজাইম, তোমাদেরকে আগেই বলেছি। এগুলো ডাবল হেলিক্সের জোড়া ভেঙে অগ্রসর হওয়ার সাথে সাথে রেপ্লিকেশন কমপ্লেক্সের দুটি এবং একটি অপরটির বিপরীত দিকে চলতে শুরু করে। এইটা হচ্ছে এদিকে চলতে শুরু করেছে আর এটা ওপাশ দিয়ে চলতে শুরু করেছে। অর্থাৎ রেপ্লিকেশন কমপ্লেক্সে বিদ্যমান এসএসবিপি পৃথক হওয়ার সূত্র দুটিকে পুনরায় কি হতে দেয় না? যুক্ত হতে দেয় না, অর্থাৎ সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বলা হয় এটাকে। ডাবল হেলিক্সের নিউক্লিওটাইডের জোড়া ভেঙে অগ্রসর হওয়ার ফলে সেখানে ওয়াই আকৃতি, তোমরা দেখতে পাচ্ছ এটা কি আকৃতি? ওয়াই। ওয়াই, এই পুরোটাই হচ্ছে ওয়াই আকৃতির। এই ওয়াই আকৃতির গঠনটাকে আমরা রেপ্লিকেশনের ফর্ক বলছি। আর এই জায়গাতে হচ্ছে জোড়াগুলোকে ভেঙে দিচ্ছে কোন এনজাইম? এখানে দেখো হেলিকেজ এনজাইম। আচ্ছা, এই এনজাইম পৃথককৃত সূত্রকে ছাঁচ হিসেবে ব্যবহার করবে এবং প্রাইমেজ এনজাইম সেটা ছাঁচ হিসেবে ব্যবহার করে একটা অংশ কপি করে একটি প্রাইমার তৈরি করে দেয়। এই প্রাইমার হলো আরএনএর কয়েকটি ক্ষারকের সংক্ষিপ্ত সিকোয়েন্স। এখানে একটা প্রাইমার তৈরি হবে যেটা হচ্ছে আরএনএর কয়েকটি সংক্ষিপ্ত সিকোয়েন্স। প্রাইমারে 3' OH গ্রুপ থাকে এবং ডিএনএ পলিমারেজ এনজাইম 3 এই নিউক্লিওসাইড ট্রাইফসফেট এনে মুক্ত 3' OH গ্রুপে যুক্ত করে অনুলিপন কাজে সূচনা করে। যেটি 3' মুক্ত প্রান্ত সেখানে এসে এই নিউক্লিওটাইড ট্রাইফসফেট এনে যুক্ত করবে, সংযুক্ত করে অনুলিপন কাজে সূচনা করবে। সেটি করবে কি ডিএনএ পলিমারেজ 3 নামক একটি এনজাইম। আচ্ছা, এই সময় ট্রাইফসফেটের একটি ফসফেট হচ্ছে নিউক্লিওসাইডের সাথে যুক্ত থেকে যায় আর অপর দুটি পাইরোফসফেট হিসেবে মুক্ত থাকবে। আর এই যে পাইরোফসফেট হিসেবে মুক্ত হলে এতে প্রচুর শক্তি নির্গত হয়। আবার পাইরোফসফেট দুটো ভেঙে যাবে, ভেঙে দুটি ফসফেট আয়নে পরিণত হবে। এই সময় প্রচুর শক্তি নির্গত হবে। আর ডিএনএ পলিমারেজ 3 কেবলমাত্র 3' OH প্রান্তে নতুন নিউক্লিওটাইডে যোগ করতে পারে। এ কারণে নতুন সৃষ্ট ডিএনএ হেলিক্স সবসময় 5' থেকে 3' প্রান্তের দিকে। এই দেখো এটা হচ্ছে 5' প্রান্ত, 5' প্রান্ত, এটা হচ্ছে 3' প্রান্ত, এদিক থেকে এদিকে যাচ্ছে। আচ্ছা, অনুলিপন শুরু হওয়ার পর একসময় ডিএনএ পলিমারেজ এনজাইম প্রাইমারকে সরিয়ে দেয়, কারণ ডিএনএ স্ট্র্যান্ডে আরএনএ কি করতে পারে না? থাকতে পারে না। প্রাইমারটিকে সরিয়ে দেওয়ার পরে সেখানে হচ্ছে নতুন অনুলিপনকৃত একটি ডিএনএ তৈরি হয়ে যাবে। এখানে দুটি সূত্র, একটি হচ্ছে পুরাতন আর এই যে নতুন যেটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে নতুন। এই একটি পুরাতন সূত্র এবং একটি নতুন সূত্র এইভাবে অনুলিপিত হয়ে নতুন একটি ডিএনএ তৈরি হয় বলে এই প্রক্রিয়াটাকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া। এবং পৃথককৃত দুটি
সূত্রের একটি তার প্রতিরূপ সৃষ্টি করে নিরবিচ্ছিন্নভাবে ফর্কের দিকে এগিয়ে যেতে থাকবে, এটাকে বলবো আমরা লিডিং স্ট্র্যান্ড। আর এই আরেকটি সূত্র থাকবে যেটা হচ্ছে খণ্ড খণ্ডভাবে নতুন সূত্রকে ফর্ক এগিয়ে নিয়ে যেতে থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। এটা হচ্ছে খণ্ড খণ্ডভাবে সৃষ্টি হবে ধীরগামী সূত্র, বা এটাকে বলবো আমরা ল্যাগিং সূত্র। লিডিং সূত্র নিরবিচ্ছিন্নভাবে সৃষ্টি হওয়ার কারণে ল্যাগিং সূত্রে জোড়াবিহীনভাবে হচ্ছে নিউক্লিওটাইডের সারি তৈরি হবে এবং একটু লম্বা হলে প্রাইমেজ এনজাইম কার্যকারী হয় এবং একটি প্রাইমার তৈরি করে 3' প্রান্ত সৃষ্টি করে দেয়, ফলে অনুলিপনের কাজ হচ্ছে শুরু হয়ে যাবে এবং প্রতিটি খণ্ডের জন্য একটি প্রাইমার ব্যবহৃত হবে। এখানে ল্যাগিং স্ট্র্যান্ডের প্রত্যেকটি খণ্ডের জন্য একটি করে প্রাইমার ব্যবহৃত হবে এবং ডিএনএ পলিমারেজ 1 প্রাইমারকে ডিএনএ দ্বারা প্রতিস্থাপন করে দেয়, ফলে এখানে একটি ছোট্ট গ্যাপ থেকে যায়। এখানে ডিএনএ পলিমারেজ এনজাইম এই প্রাইমারটিকে ডিএনএ দিয়ে প্রতিস্থাপন করে দেবে, ফলে এখানে একটি গ্যাপের সৃষ্টি হবে এবং ডিএনএ অনুলিপনের ল্যাগিং সূত্রের খণ্ড খণ্ড বিচ্ছিন্ন অংশগুলোকে আমরা বলবো ওকাজাকি ফ্র্যাগমেন্ট বা ওকাজাকি খণ্ড বলা হয় আবিষ্কারকের নাম অনুসারে। লাইগেজ এনজাইম এই খণ্ডগুলোকে একসাথে করে জোড়া লাগিয়ে দিবে। এভাবেই আস্তে আস্তে ডিএনএর অনুলিপন চলতে থাকে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ডিএনএ অনুলিপনের পদ্ধতি। এখন আসো আমরা পরবর্তীতে আমরা যে গুরুত্বপূর্ণ জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের ডিএনএর ট্রান্সক্রিপশন। ডিএনএর ট্রান্সক্রিপশন কি? ডিএনএ অণুতে গ্রথিত রাসায়নিক তত্ত্বগুলোকে আরএনএ বা এমআরএনএ অণুতে কপি করার প্রক্রিয়াটিকে বলা হয় ট্রান্সক্রিপশন। প্রকৃতপক্ষে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া হচ্ছে 3টি পর্যায়ে ভাগ করা যায়। 1 সূচনা, 2 সূত্র বর্ধিতকরণ, 3 হচ্ছে সমাপ্তিকরণ অর্থাৎ ইনিশিয়েশন সূচনা, ইলংগেশন হচ্ছে বর্ধিতকরণ এবং টার্মিনেশন হচ্ছে সমাপ্তিকরণ। এখানে তোমরা ডিএনএ ট্রান্সক্রিপশনে দেখতে পাচ্ছ, এটাকে আমরা আরএনএ সিনথেসিসও বলতে পারি। এটি একটি ডিএনএ স্ট্র্যান্ড যেটা 3'5' প্রান্ত আছে। এখান থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে যখন এমআরএনএ তৈরি হবে, এমআরএনএ যেহেতু এক সূত্র সে কারণে হচ্ছে এটি একটি লম্বা চেইনের মতো হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 5' থেকে 3' প্রান্তের দিকে সবসময় ট্রান্সক্রিপশনটি ঘটবে এবং প্রতি 3টি বেস নিয়ে একটি কোডন গঠিত। এই যে ইউসিএ নিয়ে একটি কোডন, ইউজিজি এগুলো একটি কোডন, ইউসিএ এখানে আরেকটি কোডন, ইউএসসি এটা হচ্ছে আরেকটি কোডন। তো চলো আমরা এখন দেখব যে কিভাবে আমাদের এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি পরিচালিত হবে। ট্রান্সক্রিপশন প্রক্রিয়া প্রথমেই বলেছি আমরা এখানে একটি সূচনা থাকবে। এটার জন্য আমাদের ডিএনএ ছাঁচ লাগবে, অর্থাৎ এই ডিএনএ স্ট্র্যান্ডটা ছাঁচ হিসেবে ব্যবহার করা হবে। আরএনএ পলিমারেজ এনজাইম লাগবে যা একাধিক রকম হতে পারে। মুক্ত রাইবো নিউক্লিওটাইড ট্রাইফসফেট লাগবে, অর্থাৎ এটিপি, জিটিপি, সিটিপি এবং ইউটিপি লাগবে। রাসায়নিক শক্তি লাগবে যেটা ট্রাইফসফেটকে ভেঙে নিউক্লিওটাইড এবং পাইরোফসফেট সৃষ্টিকালে মুক্ত হবে এবং পাইরোফসফেট ভেঙে পরবর্তীতে 2 আয়ন ফসফেট তৈরি হলে অতিরিক্ত কিছু শক্তি পাওয়া যাবে, অনেকটা ডিএনএ রেপ্লিকেশনের মতো, এবং কিছু সহযোগী প্রোটিন এখানে প্রয়োজন পড়বে। তো প্রথমে আসি হচ্ছে ট্রান্সক্রিপশনের সূচনা। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিএনএ প্রত্যেকটি জিনের জন্য একটি করে প্রমোটর থাকে, এটাকে বলা হয় হচ্ছে প্রমোটর। এই প্রমোটর হলো জিনের রেগুলেটরি অংশের বিশেষ সিকোয়েন্স বিশিষ্ট অংশ, অর্থাৎ জিনের এটা রেগুলেটরি অংশের একটা বিশেষ সিকোয়েন্স, এটাকে আমরা বলছি হচ্ছে প্রমোটর। প্রথমে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর নামে একদল প্রোটিন এই প্রমোটরের সাথে আবদ্ধ হয়ে যাবে, অর্থাৎ এই সিগমা ফ্যাক্টর এর সাথে আবদ্ধ হয়ে যাবে। এরপর আরএনএ পলিমারেজ এনজাইম ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এবং প্রমোটরে দৃঢ়ভাবে সংযুক্ত হবে, এখানে আরএনএ পলিমারেজ এনজাইমও সংযুক্ত হয়ে যাবে। তারপর হচ্ছে প্রমোটর আরএনএ পলিমারেজ এনজাইমকে নির্দেশ দান করবে কোথা থেকে ট্রান্সক্রিপশন শুরু করতে হবে এবং ডিএনএ ডাবল হেলিক্সের কোন স্ট্র্যান্ডে ট্রান্সক্রিপশন হবে, এই দুইটা কাজ করবে হচ্ছে এরা। প্রমোটরে সংযুক্ত হবার পর আরএনএ পলিমারেজ প্রথমে কি করবে, ডিএনএর পাক খুলে দিবে, যেমন দেখতে পাচ্ছ তোমরা এখানে ডিএনএর পাকটাকে খুলে দিয়েছে এবং ডিএনএর ডাবল স্ট্র্যান্ডের যে স্ট্র্যান্ডে এই কাঙ্ক্ষিত জিনটি অবস্থিত সেই স্ট্র্যান্ডকে কি করবে, ছাঁচ হিসেবে ব্যবহার করবে এবং ট্রান্সক্রাইব করা শুরু করবে। আচ্ছা, আর আরেকটি যে স্ট্র্যান্ড থাকবে সেটাকে আমরা বলবো কি কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড।
যেটাকে স্টার্চ হিসেবে ব্যবহার করবে সেটা হচ্ছে ছাঁচ, আর যেটা অপোজিট সাইডে থাকবে সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি। ট্রান্সক্রিপশন সবসময় শুরু হবে 5' থেকে 3' প্রান্তের দিকে। আচ্ছা, আরএনএ পলিমারেজ 2 একটা এনজাইম থাকবে, কিন্তু আদিকোষে এক ধরনেরই পলিমারেজ এনজাইম থাকবে। এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি থেকে বেস পেয়ারিং নীতি অনুযায়ী ছাঁচে অবস্থিত নিউক্লিওটাইডের পরিপূরকটি বেছে নিয়েই ছাঁচের সাথে সংযুক্তের মাধ্যমে আরএনএ তৈরির সূচনা করবে, এবং এই ছাঁচের মধ্যে সূচনা স্থান এবং সমাপ্তি স্থান আগে থেকেই নির্দিষ্ট করা থাকে। অর্থাৎ এখানে যে নিউক্লিওটাইডের স্ট্র্যান্ডটিকে ছাঁচ হিসেবে ব্যবহার করবে সেই নিউক্লিওটাইডের পরিপূরক বেছে নিবে। যদি অ্যাডিনিন থাকে তাহলে গুয়ানিন সিলেক্ট করবে, সাইটোসিন থাকলে ইউরাসিলকে সিলেক্ট করবে, যেহেতু এটি আরএনএ তৈরি হবে তাই এখানে থায়ামিন থাকছে না। এভাবে সংযুক্তের মাধ্যমে আরএনএ তৈরির সূচনা করবে। দ্বিতীয়ত দেখতে পাচ্ছি আমরা ইলংগেশন বা বর্ধিত করবে। কিভাবে বর্ধিত করবে? আরএনএ পলিমারেজ এনজাইম বেস পেয়ারিং নীতি অনুযায়ী একটির পর আরেকটি নিউক্লিওটাইড সংযুক্ত করতে করতে ছাঁচের 3' প্রান্ত থেকে 5' প্রান্তের দিকে অগ্রসর হতে থাকবে, এবং এদিক থেকে একটি বেস পেয়ারিং নীতি অনুযায়ী ঠিক পরিপূরক একটি আরএনএ স্ট্র্যান্ড তৈরি হয়ে ধীরে ধীরে বের হয়ে যাবে। এভাবে একটু করে পাক খুলবে এবং সেখানে একটি আরএনএ স্ট্র্যান্ড তৈরি হয়ে আরএনএ স্ট্র্যান্ডটি বর্ধিত হতে থাকবে, আবার পুনরায় নতুন পাক খুলবে। এভাবে হচ্ছে সূত্রটি বাড়তে থাকবে। আচ্ছা, যেখানে হচ্ছে শুরু হবে সেটিও নির্দিষ্ট থাকবে এবং যেখানে শেষ হবে সেটিও নির্দিষ্ট থাকবে। যেমন এখানে যদি হচ্ছে ছাঁচ স্ট্র্যান্ডে এ টি টি সি জি এ এরকম সিকোয়েন্স থাকে, তাহলে আরএনএতে এটি হয়ে যাবে ইউ এ এ জি সি ইউ। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ছাঁচ স্ট্র্যান্ডে এরকম ছিল টি এ সি টি সি এ জি জি টি টি সি এ। এখানে এসে থায়ামিনের জায়গায় কি হলো, এর জায়গায় হচ্ছে ইউরাসিল, থায়ামিনের জায়গায় অ্যাডিনিন, গুয়ানিনের জায়গায় সাইটোসিন, অ্যাডিনিনের জায়গায় ইউরাসিল। ঠিক এইভাবেই চেঞ্জ হয়ে 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 যেতে থাকবে এবং সমাপ্তিকরণ ঘটবে। টার্মিনেশন কোথায় ঘটবে? ধীরে ধীরে এই সূত্রটি বর্ধিত হওয়ার মাধ্যমে, আরএনএ সূত্রটি বর্ধিত হওয়ার মাধ্যমে ট্রান্সক্রিপশনের মাধ্যমে যে ছাঁচে ট্রান্সক্রিপশন সমাপ্তিকরণ নির্দিষ্ট করা যেহেতু থাকে, আরএনএ পলিমারেজ এনজাইম এই ছাঁচ ধরে ধীরে ধীরে সামনে অগ্রসর হতে থাকবে এবং সমাপ্তিকরণের স্থানে পৌঁছে গেলে ট্রান্সক্রিপশন সমাপ্ত হয়ে থাকবে। কোনো কোনো জিনের ক্ষেত্রে ট্রান্সক্রিপশন সমাপ্ত হলে তৈরিকৃত আরএনএ সূত্রটি আরএনএ পলিমারেজ এনজাইম এমনিতেই সরে পৃথক হয়ে যায়। যেহেতু এতক্ষণ আরএনএ পলিমারেজ এনজাইম ছিল, এটি অটোমেটিকলি এটা কি হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। আর কোনো কোনো জিনের ক্ষেত্রে সাহায্যকারী যে প্রোটিন সেটি ট্রান্সক্রাইব করা অংশটিকে টেনে পৃথক করে নিয়ে আসে, অর্থাৎ আরএনএ পলিমারেজকে টেনে পৃথক করে নিয়ে আসে। এবং ডিএনএ অনুলিপির মতো এখানে কোনো প্রুফ রিডিং এবং মেরামতের ব্যবস্থা নেই। এবং যেটি আমরা পেলাম সেটি হচ্ছে প্রি এমআরএনএ পেলাম। এটিকে চূড়ান্তকরণ করতে হবে। এখন ট্রান্সক্রিপশনের মাধ্যমে যে এমআরএনএ সূত্রটি আমরা পেলাম সেটিকে বলবো আমরা প্রি এমআরএনএ। এটা হচ্ছে এমআরএনএ থেকে অনেকটা কি থাকবে, দীর্ঘ থাকবে। বিশেষ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এই এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি হয়। প্রক্রিয়াজাতকরণটা হলো প্রয়োজনীয় সংযোজন বিযোজন চলবে এই সূত্রের মাঝখানে। প্রতিটি জিনে এমন কিছু অংশ থাকবে যে অংশ কখনো কি হবে না, ট্রান্সলেশন হয় না। এগুলোকে আমরা বলবো ইন্ট্রনস। আর কিছু কিছু অংশ থাকবে যেগুলো ট্রান্সলেশন হবে, সেগুলোকে বলবো আমরা এক্সনস। আচ্ছা, স্প্লাইসিং অর্থাৎ এমআরএনএ সূত্র থেকে এই ইন্ট্রনস অর্থাৎ যেগুলো ট্রান্সলেশন হবে না সেগুলো কেটে কেটে বাদ দিয়ে দিবে। এই বাদ দেওয়াটাকেই বলা হচ্ছে স্প্লাইসিং, এবং এই এমআরএনএ অংশটা চূড়ান্ত হবে। তার মানে শুধুমাত্র এক্সনস অংশগুলোকে নিয়ে এমআরএনএ তৈরি হবে। এটাকে বলবো আমরা এমআরএনএ চূড়ান্তকরণ। এবং চূড়ান্তকরণের পূর্বে এমআরএনএর 5' প্রান্তে গুয়ানিন নিউক্লিওটাইড বিশিষ্ট একটি ক্যাপ যুক্ত হবে এবং 3' প্রান্তে পলি অ্যাডেনিন লেস যুক্ত করা হয়। এবং ক্যাপ এবং লেস সংযুক্তির কারণেই হচ্ছে চূড়ান্তকৃত এমআরএনএ অণুটি নিউক্লিয়াস থেকে ছিদ্রপথে দ্রুত সাইটোপ্লাজমে যেতে পারে এবং হাইড্রোলাইটিক এনজাইমের ক্ষতিকারক ভূমিকা থেকেও মুক্ত থাকে এবং সহজেও রাইবোজোমে সংযুক্ত হতে পারে। আচ্ছা, এমআরএনএর এই ট্রান্সক্রিপশন এবং প্রসেসিং হয় হচ্ছে নিউক্লিয়াসে, আর ট্রান্সলেশন হবে হচ্ছে সাইটোপ্লাজমে। তার মানে ট্রান্সক্রিপশন আর প্রসেসিংটা হবে নিউক্লিয়াসের, বাকিটুকু হবে
সাইটোপ্লাজমে। ট্রান্সক্রিপশনের সময় ইন্ট্রনকে এনজাইমের সাহায্যে যে কেটে অপসারণ করা হয় এবং পার্শ্ববর্তী একজনগুলোকে পুনরায় জোড়া দিয়ে সংযুক্ত করা হয়, এই ঘটনাটাকে আমরা বলবো কি জিন স্প্লাইসিং। তাহলে আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের ট্রান্সলেশন, জেনেটিক কোড, এই বিষয়গুলো নিয়ে আমরা আরেকটু আলোচনা করব। আজকে আমরা দেখলাম ডিএনএ অণুর রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন এবং আরএনএর প্রকারভেদ, টিআরএনএর গঠন, যেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। তো পরবর্তী ক্লাসেও যে টপিকগুলো থাকবে সেগুলো আরও গুরুত্বপূর্ণ। এই আজকে যা আলোচনা হলো তোমরা একটু বইয়ের সঙ্গে মিলিয়ে এই টপিকগুলো পড়ে নেবে, ইনশাআল্লাহ পরবর্তী টপিকগুলো তোমাদের জন্য একটু সহজ হয়ে যাবে এবং এর পরের চ্যাপ্টারগুলো পড়তেও তোমাদের ভালো লাগবে, যেহেতু এটা একটা বেসিক চ্যাপ্টার। তোমাদের পুরো উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানে এই কোষ অধ্যায়টির বেশ গুরুত্ব রয়েছে। তোমরা সবাই ভালো থাকো তাহলে। আল্লাহ হাফেজ।